হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আপডেট। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি বা গ্রুপ ডি বা ক্লার্কের শিক্ষক নিয়োগের যে রিপ্যানেল সেটা কিভাবে হবে, কিভাবে করবে স্কুল সার্ভিস কমিশন, ওএমআর শিট কিভাবে পুনর্মূল্যায়ন করবে স্কুল সার্ভিস কমিশন। অরিজিনাল ওএমআর শিট নেই, তাহলে কিসের ভিত্তিতে পুনর্মূল্যায়ন করবে এই স্কুল সার্ভিস কমিশন। লাস্ট অর্ডার কপিতে কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতিদ্বয়, লাস্ট যেদিন শুনানির জন্য লিস্টেড ছিল সেদিন কি কি আপডেট উঠে এলো, আমরা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি যে মামলাটি, শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি সংক্রান্ত যে মামলাটি, যার ডায়েরি নাম্বার WPA 30649 2016, যার পিটিশনার রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মামলাটি মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। শেষ শুনানির জন্য মামলাটি লিস্টেড হয়েছিল 15 মার্চ 2024 তারিখে। তো গত 14 তারিখ মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি শুনানির সময় তিনি একটা বিষয় উপলব্ধি করেন যে স্কুল সার্ভিস কমিশনের এত দুর্নীতি, এত ফাঁকা ওএমআর শিট জমা করে যারা চাকরি পেয়েছে, সেটা দেখে তিনি এই উপলব্ধি করেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটির পুনর্মূল্যায়ন প্রয়োজন। ফলে সমস্ত স্তরে অর্থাৎ নবম, দশমে, একাদশ, দ্বাদশে, গ্রুপ সি, গ্রুপ ডি বা ক্লার্ক সমস্ত স্তরের ক্ষেত্রে নতুন করে মেরিট লিস্ট তৈরির কথা চিন্তা ভাবনা করছে মাননীয় বিচারপতিদ্বয়। এখন যে প্রশ্নটা উঠে আসছে যে এই ওএমআর শিট কিভাবে পুনর্মূল্যায়ন হবে। দেখুন, স্কুল সার্ভিস কমিশনের হাতে এই মুহূর্তে অরিজিনাল ওএমআর শিট তাদের হাতে নেই, সমস্ত ওএমআর শিট তারা ডিস্ট্রয় করে ফেলেছে। একমাত্র সিবিআই তাদের হাতে ডিজিটাল ওএমআর শিট রয়েছে, সেটা তারা উদ্ধার করেছিল ওএমআর মূল্যায়নকারী সংস্থার তরফ থেকে। সেই ডিজিটাল ডেটা এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের হাতে রয়েছে। এখন কোর্ট যদি অর্ডার দেয় তাহলে সিবিআই এর সেই ডেটাগুলো নিয়ে, ওএমআর শিটগুলো নিয়ে স্কুল সার্ভিস কমিশন তারা সমস্ত ক্যান্ডিডেটদেরকে পুনর্মূল্যায়ন করার কাজ তারা শুরু করে দিতে পারে। যদি কোর্ট অর্ডার দেয় তবে তারা এই কাজ শুরু করতে পারে। বিতর্ক তখনই দেখা দেয় যখন মামলাকারী অর্থাৎ শিক্ষকেরা, যারা কর্মরত এবং বিতর্কিত কর্মরত শিক্ষকরা, তারা সেই বিষয়টি মানতে নারাজ যে সিবিআই যে ডেটা উদ্ধার করেছে বা ওএমআর শিট উদ্ধার করেছে সেগুলো তাদের নয়, এটা তাদের দাবি। তাহলে মূল্যায়ন হবে কি করে? এখন কোর্ট যদি অর্ডার দেয়, কোর্ট নিশ্চয়ই অর্ডার দেবে, যেহেতু কোর্ট চিন্তা ভাবনা করছে যে পুনর্মূল্যায়নের প্রয়োজন, সেক্ষেত্রে একমাত্র হাতিয়ার সিবিআই ওই ডেটাগুলোই, সিবিআই ডিজিটাল ওএমআর শিটগুলো। সুতরাং কোর্ট কিন্তু অর্ডার দিতে চলেছে যে এই ডিজিটাল ডেটা যেগুলো সিবিআই উদ্ধার করছে সেগুলোকেই স্কুল সার্ভিস কমিশন পুনর্মূল্যায়ন করবে। চারটি স্তর মিলিয়ে, সমস্ত স্তর মিলিয়ে প্রায় 23 লক্ষেরও কাছাকাছি চাকরি প্রার্থীর ওএমআর শিট পুনর্মূল্যায়ন করবে স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে দুটি পদ্ধতিতে পুনর্মূল্যায়ন করা যেতে পারে বা মেরিট লিস্ট প্রস্তুত করতে পারে। একটা প্রক্রিয়া হচ্ছে যেটা সমগ্র যে প্যানেলটা সম্পূর্ণভাবে বাতিল করে পুনরায় ফ্রেশ ভাবে আবার নতুন করে প্যানেল তৈরি করা। দ্বিতীয়টি, যারা ফাঁকা ওএমআর শিট জমা করে বা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে বেছে বেছে চাকরি থেকে বাদ দেওয়া এবং যারা পরবর্তীতে যারা মেরিট লিস্টে অন্তর্ভুক্ত হতে পারবে তাদেরকে নতুন করে চাকরি দেওয়া। এই দুটো প্রসেসে যে কোনো একটা কিন্তু কোর্ট ভাবছে সেটা তারা কি অর্ডার দিতে পারে। এখন আমরা দেখে নেব লাস্ট মাননীয় বিচারপতিরা তারা অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করেছিলেন। তো আমরা সরাসরি অর্ডার কপির মূল বক্তব্যের দিকে চলে যাব। একদম নিচের দিকে আমরা চলে যাব মূল বক্তব্যের দিকে। Mr. Jayant Mitra, learned senior advocate, appearing for the three candidates of 9-10 এর ক্যান্ডিডেটের হয়ে মিস্টার জয়ন্ত মিত্র তিনি কথা বলা শুরু করেছিলেন। কমেন্টস হিজ সাবমিশন, তার সাবমিশনগুলো তিনি দেওয়া শুরু করেছিলেন। অন হিজ কনক্লুশন, তার বিষয়ে বক্তব্য কনক্লুশন হয়ে যাওয়ার পর, শেষ হয়ে যাওয়ার পর, মিস্টার LK গুপ্তা, লার্নার্ড সিনিয়র অ্যাডভোকেট, অ্যাপিয়ারিং ফর দ্য ক্যান্ডিডেটস অফ ক্লাস 11-12, কমেন্টস হিজ সাবমিশন, অর্থাৎ LK গুপ্তা তিনি একাদশ দ্বাদশের শ্রেণীর জন্য তিনি তার বক্তব্য শুরু করেছিলেন বলা। রিটেন নোটস অফ আর্গুমেন্টস সাবমিটেড অন বিহাফ অফ হিজ ক্লায়েন্টস আর টেকেন অন রেকর্ড, তারা যে সমস্ত নোটস অফ আর্গুমেন্টস জমা করেছে, রিটেন নোটস জমা করেছে, সেগুলো কোর্ট তার রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। অন কনক্লুশন অফ মিস্টার জয়দীপ কর, লার্নার্ড সিনিয়র অ্যাডভোকেট জয়দীপ করের তার বক্তব্য শেষ করার পর মিস্টার প্রমিত রায়, লার্নার্ড সিনিয়র অ্যাডভোকেট, অ্যাড্রেস দ্য কোর্ট, তিনি তার বক্তব্য রাখা শুরু করেছিলেন। নোটস অফ আর্গুমেন্টস সাবমিটেড অন বিহাফ অফ হিজ ক্লায়েন্টস বি টেকেন অন রেকর্ড, তাদের আর্গুমেন্টগুলো কোর্ট তার রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। On conclusion of submission, Mr. Promit Rai, learned senior advocate, Mr. Ranjit Chatterjee, learned advocate, comments and conclude his submission. মিস্টার প্রমিত রায়ের কনক্লুশনের পর, তার বক্তব্য শেষ করার পর, রঞ্জিত চ্যাটার্জি তিনি তার বক্তব্য শেষ করেছেন। রিটেন নোটস অফ আর্গুমেন্টস সাবমিটেড অন বিহাফ অফ হিজ ক্লায়েন্টস টু বি রেকর্ড অন
অন রেকর্ড। তাদেরও নোটস অফ আর্গুমেন্টস গুলো কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। রিটেন নোটস অফ আর্গুমেন্টস সাবমিটেড বিহাফ অফ দ্য ক্লায়েন্টস মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে নোটস অফ আর্গুমেন্টস জমা করা হয়েছে সেগুলোও কিন্তু কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। টেকেন অন রেকর্ড, রেকর্ড হিসেবে কোর্ট গ্রহণ করলো। এতক্ষণ আমরা যে অর্ডার কপিটা অ্যানালাইসিস করলাম সেটা 13/3/2020 তারিখে এই অর্ডার কপিটা আপলোড হয়েছে। তারপর 14 তারিখে যে হিয়ারিংটা হয়েছে, যেদিন মাননীয় বিচারপতিরা রিপ্যানেলের কথা ভাবছিলেন, সেই দিনের অর্ডার কপি কিন্তু কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয়নি। 14 তারিখের পর 15 তারিখে মামলাটি লিস্টেড ছিল শুনানির জন্য। এবার 15 তারিখ 15ই মার্চ লাস্ট কি ঘটেছিল শুনানির জন্য, ওই দিন আমরা সরাসরি চলে যাব কলকাতা হাইকোর্টের কজ লিস্টে চলে যাব আমরা। ডেইলি কজ লিস্ট, ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ কজ ফর হিয়ারিং অন ফ্রাইডে 15ই মার্চ 2024। এই দিনে মামলাটি কিন্তু শুনানির জন্য লিস্টেড ছিল। কিন্তু আমরা এই কজ লিস্টটা একবার দেখে নেব, দেখে নিলে আমাদের ব্যাপারটা কিন্তু আরো ক্লিয়ার হবে। তো এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি ক্লার্কের এই যে চাকরি দুর্নীতি মামলা, ফাঁকা এমআরসির চাকরি দুর্নীতি মামলা, এই মামলাটি বর্তমানে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন রয়েছে। তো এই দুজন মাননীয় বিচারপতি তারা কোথায় কোন বেঞ্চে বসছিলেন এই 15ই মার্চ, সেটা আমরা দেখব। 15ই মার্চ তাদের যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু তারা বসেননি। তো সরাসরি প্রুফ দেখাবো আপনাদের। দেখুন 16 নম্বর পয়েন্টটা লক্ষ্য করি আমরা। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদ, তাদের যে ডিভিশন বেঞ্চ, কোর্ট নাম্বার 29 নম্বর কোর্টে মাননীয় বিচারপতি দ্বয় তারা কিন্তু বসেননি। দেখুন অন 15/3/2024 তারিখে মাননীয় বিচারপতি দ্বয় নট সিটিং, অর্থাৎ তারা কিন্তু তাদের কোর্টরুমে 29 নম্বর কোর্টরুমে তারা কিন্তু 15 তারিখে বসেননি। অর্থাৎ 15 তারিখে তাদের যে সমস্ত মামলাগুলো লিস্টেড ছিল সেগুলো কোনো রকম ভাবে শুনানি হয়নি। তাহলে ওই দিন কি হলো, ওই দিন মাননীয় বিচারপতিরা কোথায় বসছিলেন? দেখুন এখানটা আমরা 5 নম্বর সিরিয়াল নাম্বারে দেখছি মাননীয় বিচারপতি অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন এবং তার পাশাপাশি তার নিচে আরেকজন রয়েছে এমডি সাব্বার রশিদি। সাব্বার রশিদি মাননীয় বিচারপতি, তিনি বসছিলেন হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে, বেঞ্চ নাম্বার কোর্ট নাম্বার 4-এ 4 নম্বর কোর্টে তিনি বসছিলেন হরিশ ট্যান্ডন এর সঙ্গে। তিনিও মাননীয় বিচারপতি সাব্বার রশিদ, তিনি কিন্তু বসলেন 15/3/2024 তারিখে সকাল 10টা থেকে। সকাল 10টা থেকেই কিন্তু নতুন বেঞ্চে 4 নম্বর 4-এ এই দুজন বিচারপতি তারা কিন্তু অন্যান্য মামলাগুলো শুনানির জন্য বসছিলেন। তার ফলে 15 তারিখে কোনো রকম ভাবে কিন্তু এই এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা, ফাঁকা এমআরসিতে চাকরি পাওয়া, এই মামলা কিন্তু কোনো রকম ভাবে শুনানি হয়নি। এখন 15 তারিখে শুনানি না হলে 16-17 দুদিন ছুটি ছিল। 18 তারিখে যে কজ লিস্ট, ডেইলি লিস্ট যদি আমরা দেখি, কোর্ট নাম্বার 17-তে যে লিস্ট রয়েছে, যে লিস্ট প্রকাশিত হয়েছে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে যদি আমরা দেখি তাহলে এই মামলাটি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে লিস্টেড হয়নি। যে লিস্ট, সেই লিস্টটা আমরা যদি দেখি তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির যে মামলা, সেই মামলাটি আজ সোমবারের জন্য কিন্তু লিস্টেড হয়নি। অর্থাৎ আজ কিন্তু মামলাটি শুনানির জন্য কোনো রকম ভাবে লিস্টেড হয়নি। তাহলে এখন স্কুল সার্ভিস কমিশন কিভাবে পুনর্মূল্যায়ন করবে? একমাত্র হাতিয়ার সিবিআর যে তথ্য দিয়েছে, সিবিআর হাতে যে ডিজিটাল ডেটা রয়েছে, সেই ডেটাই একমাত্র ভরসা। সেই ডেটা কিন্তু কোর্ট আশা করি নির্দেশ দিতে চলেছে, অর্ডার দিতে চলেছে যে সেই ডিজিটাল ডেটার উপর বেস করেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু সমস্ত ডেটা পুনর্মূল্যায়ন করবে, এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। এখন এই 23 লক্ষ চাকরি প্রার্থীর ওএমআর শিট পুনর্মূল্যায়ন করলে যারা ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি পেয়েছে তাদের চাকরি থেকে বাদ দিয়ে ফ্রেশ প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এই মুহূর্তে তারা চাকরি পেতে চলেছে, একটা আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। কিন্তু যারা বিতর্কিত চাকরি পেয়েছে, এই মুহূর্তে বিতর্কিতভাবে চাকরি করছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা, সেই সমস্ত পিটিশনাররা তারা এই ওই ডিজিটাল ওএমআর শিটের ভিত্তিহীন, তারা বলছে তার এই ওএমআর শিট তাদের নয়। এখন তারা যদি ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি পায় তাহলে তারা তো বলবেই যে তারা সেই ওএমআর শিট গুলো আমাদের নয়। তো যারা ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি করছে তাদের অবশ্যই চাকরি বাতিল হওয়া উচিত। যদি কেউ ফ্রেশ ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে তারা মেধার ভিত্তিতে অবশ্যই রিপ্যানেল করে নতুন ভাবে তারা আবার চাকরি পাবে, সে বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। তবে কলকাতা হাইকোর্টই ফাইনাল সিদ্ধান্ত নেবে। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক, সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চে ফাইনাল কথা বলবে। দেখা যাক পরবর্তী যেদিন আপডেট আসবে, পরবর্তী কবে লিস্টেড হয় সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী শুনানির দিন সেদিন কি আপডেট আসে সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে ভিডিওটি শেষ করছি এখানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।